দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছি আমি শফিক আহমেদ। মূলত আজকের এই ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আমরা আলোচনা করব অর্থনৈতিক অবস্থা, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং একই রকমভাবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে। এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে উপস্থিত আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ স্টুডিওতে ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আমরা মূলত আলোচনায় আসতে চাই, যেহেতু আপনি এফবিসিসিআইয়ের সাথে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, সেটি দলীয় পদ, সেই হিসেবে কি মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন আপনি কেমন দেখেন, যা ৫ তারিখের আগের সাথে যদি তুলনা করে আপনি বলেন? প্রথমত, যখনই আমরা একটা দেশের অর্থনীতি নিয়ে কথা বলি, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সামনে আসে সেটা হলো জিডিপি, অর্থাৎ সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন। এই জিডিপি গঠন হয় 4টে জিনিস দিয়া। প্রথমে হলো প্রাইভেট কনজামশন, 2 নম্বর হলো সরকারি এক্সপেন্ডিচার গভর্নমেন্ট, 3 নম্বর হলো ইনভেস্টমেন্ট, 4 নম্বর হলো আপনি যা এক্সপোর্ট করলেন মাইনাস যদি ইম্পোর্ট বাদ দেন তাহলে যেটা বাকি থাকে। এই 4টার সমন্বয় বা যোগফল হলো জিডিপি, একদম সোজা হিসাব। আমি কথাগুলো বলতেছি একটু সহজ সরলভাবে, যেন দর্শকরা বুঝতে পারে, যারা শ্রোতা ভাই বোনেরা যারা বুঝতে পারে জিনিসটা। সো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের গত, যদি আমরা 25 বছর দেখি, গত 10 বছরে কিন্তু জিডিপির তথ্য নিয়ে আমাদের সামনে যে পরিসংখ্যান দিচ্ছে এটা বিশ্বাসযোগ্য না কারো কাছে। যার জন্য গত বছর যে প্রথম বলছিল আমাদেরকে 7% বৃদ্ধি পাবে, এটা কমতে কমতে শেষ পর্যন্ত 5% নামছে। এই বছর, চলতি বছরে যেটা চলছে এখন, যেটা জুন মাসে শুরু হয়েছে গত বছরের, এই জুলাই মাসের শুরু, জুন মাসের শেষ হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB সবগুলোকে যদি আমি একত্রে এনে অ্যাভারেজও করি তাহলে 3.1-এর বেশি হবে না। একটা দেশে যদি জনসংখ্যার প্রবৃদ্ধি হয় 1.2% অথবা 1.2, তাহলে সে দেশে, এবং যে দেশে এভারেজ 20 লক্ষ লোক প্রতি বছর চাকরির বাজারে আসে, আমাদের দেশে চাকরি বাজার ধরে যে 16 বছরে হলে আপনি কর্মক্ষম। এর ভিতরে কিছু কিছু আসে না, হয়তো কিছু মেয়েদের বিয়ে হয়ে যায়, কিছু ছেলেরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সো ওরা হয়তো লেখাপড়া করতে থাকে। বাট বেসিক্যালি 16 বছরে আমাদের দেশে ধরা হয় যে আপনি কর্মক্ষম অথবা আপনি চাকরি বাজারে আছেন। সেই হিসাবে ধরলে 19 থেকে 21 লক্ষ লোক প্রতি বছর চাকরি বাজারে আসে। তো চাকরি সংস্থান কিভাবে হয়? একমাত্র বিনিয়োগের মাধ্যমে। এখন যদি আমি সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের কথা বলি, প্রথমে আসি কনজামশন। আপনার যদি মজুরির হার না বাড়ায় 2 বছর, এটা আপনারা জানেন যে গত 2 বছর বা 3 বছর বাংলাদেশে মূল্যস্ফীতির হার মজুরির হার বাড়ানোর থেকে বেশি। তো মজুরির হার বা আয় যখন মানুষের কমে, তখন তো তার খরচও কমবে। অতএব প্রাইভেট কনজামশন এখন কম হচ্ছে। 2, সরকারের রেভিনিউ, অর্থনীতি যদি ভালো হয় তাহলে সরকারের রেভিনিউ আয় বাড়বে, অর্থনীতি যদি খারাপ হয় তাহলে রেভিনিউ কমবে। অতএব 3.1% যদি প্রবৃদ্ধি হয় তাহলে ডেফিনেটলি আপনার রেভিনিউ কমে যাবে। তাহলে রেভিনিউ যদি কমে তাহলে সরকার তার খরচ কমাইতে বাধ্য হবে। 3 নম্বরে আসেন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে এখন, এটা আমাকে কেউ বলতে পারবে না। গত 4-5 বছর একই অবস্থায়, এখন একদমই স্থবির। এখন আপনি বলতে পারেন যে এটার কারণটা কি? ইনভেস্টমেন্টে আপনি যদি একটা দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চান, একটা হলো সরকার একটা উদ্যোগ লাগে, সেটা আমি প্রশংসা করি। গত কয়েক সপ্তাহ আপনি দেখছেন যে আমাদের বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে, একটা বিনিয়োগ সম্মেলন করছে, সেটা প্রশংসনীয়। এই উদ্যোগকে আমি সমর্থন করি। কিন্তু প্রশ্ন হলো, যিনি বিনিয়োগ করবেন, বিনিয়োগের জন্য তো তার যে পরিবেশ তিনি চান সেই পরিবেশ তো লাগবে। এখন আসেন আপনি বিনিয়োগের পরিবেশের কথা যদি আমরা বলি, প্রথম যে জিনিসটা অত্যন্ত জরুরি সেটা হলো, আমার ভাষায় আমি বলি সামাজিক মূলধন।
সামাজিক মূলধন বলতে প্রথম যেটা হলো আইন শৃঙ্খলা কেমন, 2 নম্বর হলো আপনার দেশে সম্পত্তি অধিকার আইন কীরকম এবং এটা কিভাবে এটা এনফোর্স করা হয়, অর্থাৎ এটাকে বাস্তবায়ন করা হয়। এখন সামাজিক শৃঙ্খলার কথা তো আমি বলে কোনো লাভ নাই, আমার মনে হয় সবাই জানেন একটা দেশে প্রতিদিন যদি মারামারি হয়, কাটাকাটি হয়, বাইয়ে বাইয়ে মারামারি হচ্ছে, এটা দখল হচ্ছে, ওটা দখল হচ্ছে, তাহলে সামাজিক শৃঙ্খলা বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ। অতএব বিনিয়োগের প্রাথমিক যে জিনিসটা বিনিয়োগকারী চায়, যে উদ্যোক্তা তার উদ্যমে ব্যবহার করতে চায়, সেটার অনুপস্থিত বাংলাদেশে প্রকট এখন। 2 নম্বর আসেন আর্থিক মূলধন। বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা আছে আর্থিক খাতে, যেমন ব্যাংকিং সংকট, এটা কি কেউ বলতে পারবে যে এটা ভালো? অতএব আর্থিক মূলধন জোগানো এখন মুশকিল হয়ে গেছে, যার ফলে আপনি দেখবেন 3 বছর আগেও বাংলাদেশে প্রাইভেট সেক্টরে টোটাল ঋণ সরবরাহ ছিল জিডিপির 11.5%, সেটা গত মাসে দেখলাম 6.4%, অর্ধেকে নেমে আসছে। তো বিনিয়োগ হচ্ছে না, এটাই তো প্রমাণ। আবার বিনিয়োগের সাথে সঞ্চয়ের একটা সম্পর্ক আছে। একটা দেশে যত বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগের 96% অ্যাভারেজ আসে নিজস্ব সঞ্চয় থেকে। যেমন আপনি ব্যাংকে টাকা রাখেন বা বন্ডে টাকা রাখেন অমুক। এখন যদি দেশে মজুরির হার মূল্যস্ফীতি থেকে কম হয়, তো সেক্ষেত্রে আপনি সঞ্চয়টা কোথেকে করবেন? এখন এটা সিম্পল হিসাব হলো, যেমন আজকে আমার ফ্যামিলিতে আছে আমরা 4 জন, আমার 20,000 টাকা খরচ। তো এখন আগামী বছর যদি আরেকটা আমার ছেলে হয়, তাহলে 5 জন হবে। তো আমার 20,000 টাকা বেতন যদি আর না বাড়ে, তো আমার এক্সট্রা একজন পরিবারের সদস্য হইল, তো আমার তো লাগে 5,000 করে পার পার্সন এক একজনের। তো আমি তো 5,000 টাকা শর্ট। তো টাকা যদি আপনার কাছে কম আয় হয়, তাহলে সঞ্চয়টা কোত্থেকে আসবে? সঞ্চয় না হলে বিনিয়োগও হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থানও হবে না। তো আমরা একটা চক্রে ঢুকছি, যে চক্র থেকে বেরিয়ে আসাটা জাতির জন্য, সমাজের জন্য অত্যন্ত জরুরি। বেরিয়ে আসার উপায় কি? এখন তো আপনি সংকট বললেন, আপনি তো সমাধান তো বলবেন। বাট আমি কিন্তু বিনিয়োগের পরিবেশে আরো জিনিস আছে, এটা পরে বলবো। তাহলে এখন আপনি অর্থনীতির কথা বলে আমাকে এখন মোটামুটি একটা রাজনীতি ঢুকাই দিচ্ছেন। দেখুন, একটা দেশে যদি আপনাকে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হয়, তাহলে সেই দেশে একটা নির্বাচন অত্যন্ত জরুরি। যে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার আপনি প্রতিষ্ঠা করতে পারেন, জবাবদিহিতামূলক সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। মানুষ একদম এটারে কি বললাম, সভ্যতার প্রাথমিক থেকে যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে ইলেকশন, নির্বাচনের মাধ্যমে যত জনপ্রতিনিধি ঠিক করে তাদের কাছে দায়বদ্ধ রেখে সরকার গঠন করা সবচেয়ে বড় সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে। এখন আপনি গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার হইতে পারে, এখন সেটাকে তো আপনি গণতান্ত্রিক বলতে পারবেন না। আর বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, 147,000 স্কোয়ার কিলোমিটার, তার ভিতরে 18 কোটি লোক, এখানে যদি জনগণের কাছে দায়বদ্ধশীল যদি কোনো সরকার না থাকে, তাহলে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এই জিনিসগুলো আপনাকে আমি একটু আগে বললাম, যে সামাজিক শৃঙ্খলা, তারপরে আপনার আর্থিক ব্যবস্থাপনা, কারণ এগুলির জন্য একটা রাজনৈতিক কাঠামো লাগে। যদি রাজনৈতিক কাঠামো না থাকে ঠিকমতো, তাহলে কোনোভাবেই এগুলিকে আপনি প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্কে আনতে পারবেন না। কিন্তু প্রাইভেট সেক্টর, বাংলাদেশের প্রাইভেট সেক্টর আমরা যদি বলি, তাদের বিনিয়োগ বা তাদের পরিস্থিতি এখন কেমন দেখেন? বিশেষ করে যারা সরকারকে পণ্য সরবরাহের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, একই রকমভাবে আমি বলবো যে সাপ্লাই চেইন যারা ঠিক রেখেছেন, একই রকমভাবে সরকারের সাথে যারা কাজ করছেন, সরকার
সরকারের দিক থেকে তাদের ভূমিকা এবং সরকার তাদেরকে কি ধরনের তাদের প্রতি আপনি এক কথা যদি উত্তর দিই তাহলে আমি মনে করি যারা বাংলাদেশে এসব বড় বড় ব্যবসা করে তারা খুব দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এবং আমার কাছে কেন জানি মনে হয় সরকারের কিছু কিছু প্রতিষ্ঠান চাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নিবেদন থাকবে সরকারের কাছে যে এদিকে একটু তাকান। আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম বলতে চাই না, কিন্তু আমি দেখতেছি গত 7-8 মাসে যে আমাদের প্রায় প্রতিটি কোম্পানি যারা এই যে বড় বড় ইম্পোর্ট করে, মনে করেন এরা চিনি বলেন, এরা তেল বলেন, এরা গম বলেন, এরা ভুট্টা বলেন, তারা বড় ইম্পোর্টার। তারা একদিক দিয়ে আর্থিক মূলধন থেকে তারা বঞ্চিত আমি বলবো না, এটা একটা কষ্টে আছে যোগান দিতে। 2 নাম্বার হলো এখন আপনি যদি মাল এনে আপনি হয়তো গোডাউনে রাখলেন, বিক্রি হয় না এখনো, এখন লোকজন যাইয়া বলে যে আপনি এটাকে হোর্ডিং করতেছেন, অর্থাৎ কি বলবো, মজুত করছেন। হ্যাঁ, মজুত করতেছেন, করে এটা ধরে নিয়ে দিতেছেন। বিভিন্নভাবে এই বর্তমানে বড় বড় ব্যবসা তারা করে, তারা কিন্তু খারাপ অবস্থায় আছে। এবং আমি কোনো নাম বলতে চাই না কিভাবে কেন। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমার কাছে মনে হয় যে তারা চাচ্ছে যে এই কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, আমি জানি যে অনেকে অনেক হয়তো এমন কাজও করছে যেগুলি রাষ্ট্রের আইন কানুনের সাথে সঙ্গতিপূর্ণ না। তবে দেখুন, ব্যবসা বাণিজ্য নৈতিকও না, অনৈতিকও না। আমাদের ধর্মেও মানা নাই, ধর্মে বরং বলা আছে যে নামাজ পড়ি আপনার সাথে সাথে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি কাজ করতে থাকেন। এখন যারা ব্যবসা বাণিজ্য করে তাদের নৈতিকতার প্রশ্ন আছে। তারা যদি কোনো অন্যায় করে তাহলে তার বিচার করেন, কিন্তু আপনি একজন লোকের নিয়ে বছরের পর বছর জেলে ঢুকা রাখবেন, এতে কোনো বিচার না। তারপরে 13টা সংস্থা দিয়ে আপনি অনুসন্ধান করাবেন, তাকে দৌড়ের উপরে রাখবেন, এটাও কোনো আমি মনে করি ঠিক পদ্ধতি না। এবং নানান ধরনের মিডিয়া ট্রায়াল ব্যবসায়ীদেরকে, বিশেষ করে সুনাম ধন্য যারা কোম্পানি আছে তাদের বিষয়ে আমরা দেখি যে মাঝে মধ্যেই গণমাধ্যমে খবর বেরিয়ে যায়, সরকারের একেবারে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, যেটি এমন গোপনের তথ্য, গোপনেই সরকার সেটা তদন্ত করছে, সেটির ফলাফল না আসা পর্যন্ত, অনুসন্ধান বা তথ্য আহরণ শেষ হওয়ার আগ পর্যন্ত, পাবলিশড হওয়ার আগেই গণমাধ্যমে নানান মাধ্যমে বিভিন্নভাবে চলে আসে। তো বললাম যে একটু আগেই কথাটা আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এবং আমি মনে করি যে দেখুন, আপনি চাইলেই একটা কোম্পানি হঠাৎ করে আপনি গড়ে উঠাতে পারবেন না। এটা বছরের পর বছর লাগে, উদ্যোক্তার উদ্যম লাগে, তার উদ্যোগের ব্যবহার করার জন্য তাকে কষ্ট করতে হয়, আর্থিক বন্ধন লাগে। এই সবগুলা যখন আপনি একত্র করি একটা কোম্পানি যখন আস্তে আস্তে একটু বড় হয়, তখন এটাকে আপনার সরকার সাহায্য করা উচিত। আপনি যদি আমাদের প্রতিবেশীদের দিকে তাকান, টাটা, আম্বানি বা অন্যান্য যারা আছে, উইপ্রো, এইসব কোম্পানিকে কিন্তু যথেষ্টভাবে সরকার সাহায্য করে। এখানে আমরা বলি যে বেসরকারি খাত আমাদের অর্থনীতির তালিকা শক্তি। তালিকা শক্তি মানে কি? আমরা ব্যবসা বাণিজ্য বেসরকারি খাতে মেইন করতেছি, আবার বিনিয়োগও বেসরকারি খাতের। কারণ আপনাকে তো কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ লাগবে, তো বিনিয়োগ কী করবে? সরকারও বিনিয়োগ লাগবে। যেমন আপনি যদি একটা যমুনা ব্রিজ বানান, একটা পদ্মা ব্রিজ বানান, সেটা তো আর বেসরকারি খাত করবে না। রাস্তাঘাট এগুলি সরকারি খাতে করবে। এগুলির একদিনে কিন্তু আমরা ফসল উঠাতে পারবেন না। যেমন আপনি যখন যমুনা পদ্মা ব্রিজ করলেন, আমরা সবাই সমর্থন করছি। কেন? যে একটা পদ্মা ব্রিজ মানে হইলো একটা লোকের আসা যাওয়াতে 4 ঘন্টা আমরা টাইম সেভ হলেন। কিন্তু প্রশ্ন হলো সেই সময়টা দিয়ে আপনি কি করবেন? মারামারি করবেন, অন্য জায়গা জমি দখল করবেন, নাকি আপনি কাজ করবেন? তো কাজ করতে হলেও তো কর্মসংস্থান লাগবে, কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ লাগবে, বিনিয়োগ করলে সঞ্চয় লাগবে, সঞ্চয় করতে হলে অর্থনীতিকে ভালো করতে হবে। তো প্রথমে আমি বলছি যে আমাদের অ্যাভারেজ গত ধরেন বিএনপির আমলও যদি আপনার ধরেন 2001 থেকে 2006 পর্যন্ত যদি ধরেন, অ্যাভারেজ আমাদের প্রায় 7% গ্রোথ ছিল। পরবর্তীকালে
এরা যদিও বলে 8-7 মাঝে মাঝে বলে, কিন্তু আসলে এভারেজ 6.5% আমি মনে করি হয়েছে কোভিড পর্যন্ত। কোভিডের পরে 2020-এর পরে কিন্তু এটা কমে আসছে এভারেজ 6 বা আর একটু কম। আর এখন তো যে অবস্থা 3% বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং IMF। অতএব দেশে যদি আপনার জিডিপি কমে যায়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যও কমে গেছে, উৎপাদনও কমে গেছে, সব কিছু কমে গেছে, সব কিছু যদি কমে যায় তাহলে আপনি কিভাবে ভবিষ্যতে এটা বাড়াবেন? নিশ্চয়ই আপনার বিশেষ করে ব্যবসায়ীদের সংগঠনের সাবেক নেতা হিসেবে এবং বড় উদ্যোক্তা হিসেবে আপনার কথাগুলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে, বাণিজ্য উপদেষ্টা থেকে, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে তারা অবশ্যই গ্রহণ করবে। দর্শক, ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আমরা একটু বিরতির পর আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। এবং আজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, নির্বাচন সংস্কার সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে FBCCI-এর সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু আমাদের ৭১ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন। বিরতির আগে আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলছিলাম, এবার আমরা আলোচনা করতে চাই সংস্কার এবং নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী বছর জানুয়ারি থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। সংস্কার কার্যক্রম চলছে, মানে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সাথে আজও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের, জামায়াতে ইসলামী সহ তাদের বৈঠক হয়েছে। আপনাদের মানে আপনার দল বিএনপির সাথেও ধারাবাহিকভাবে বৈঠক চলছে। কি মনে করেন, কবে নির্বাচন, রোডম্যাপ কি পেয়েছেন? দেখুন, প্রথমে একটা কথা আপনাকে বলি, সেটা হলো বাংলাদেশে সবচেয়ে বেশি সংস্কার করছে, ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিএনপি করছে। বিএনপি অলওয়েজ সংস্কারের পক্ষে। আপনি যদি আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 কাগজটা ভালো করে পড়েন, এখন থেকে যেটা 6-7 বছর আগে দেওয়া হয়েছে, দেখবেন যে ওটাও পুরোপুরি সংস্কার রিলেটেড। যে আমরা 2030 সনে কেমন বাংলাদেশ চাই, কী ধরনের প্রতিষ্ঠান চাই, কী ধরনের অর্থনীতি চাই। পরবর্তীকালে এখন থেকে প্রায় 3 বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা সংস্কার প্রস্তাব দিচ্ছে জাতির সামনে, 27 দফা বলি আমরা সেটাকে। তো এরপরে এই 27 দফা থেকে যখন আমরা আমাদের সব যারা যুগপৎ আন্দোলন করছি ওদের সাথে আমরা যখন আলাপ আলোচনা করলাম, তাদেরও কিছু প্রস্তাব ছিল, সেগুলিকে ইনক্লুড করে এটাকে 31 দফা করা হয়েছে। তো সংস্কারের ব্যাপারে তো এই সরকার আসার আগেই আমরা সংস্কার প্রস্তাব দিয়ে রাখছি যে আমরা এই সংস্কার বাংলাদেশে চাই এবং আমরা করব সুযোগ পেলে। 2 নম্বরে আপনি আসেন যে আমরা 2010 সাল থেকে 16 বছর এই পলাতক সরকারের অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম এগুলি সহ্য করে কিন্তু আমরা একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। ইতিমধ্যে একবার আমরা এই পলাতক সরকারকে বিশ্বাস করে আমরা কিন্তু 2018 সালে নির্বাচনে গেছি, কিন্তু দেখেন 2016-তে আগের নির্বাচন শেষ, 2014 সালে 2018-তে ওই আপনার ওই যে রাত্রে নির্বাচন শেষ। এরপরে তো 2024 আসলো, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই জন্য আমরা চাই বিএনপি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে আমাদের মুখ্য উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেখানে জনগণের সরকার লাগবে, যে সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তো সেটা তো আমাদের এখনো পূরণ হয় নাই। আমরা ওই দাবি তো আমাদের আছেই। এটা পার্ট 1 হয়েছে যে সরকার পালাইছে দেশ থেকে, আমাদের আন্দোলনের সফলতা হিসাবে। এখন অনেকেই কৃতিত্ব নিতে পারে
আমরা যখন আন্দোলন করি, আন্দোলনের সাথে অনেক গ্রুপ আসছে, অনেক গ্রুপ আবার গেছে, মাঝে মধ্যে হেফাজত আসছে, জামাত ইসলামী আসছে, আবার চলে গেছে, আবার ছিল, তারপরে লাস্টে বৈষম্য বিরোধী আন্দোলনও আসছে, সেগুলি একত্রে। কিন্তু আমাদের আন্দোলন কখনো থেমে থাকে নাই, এখনও থাকবে না, আন্দোলন থেমে থাকবে না। কারণ আমরা চাই দেশের দায়িত্বশীল জনপ্রতিনিধিশীল সরকার। এখন একবার এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান, যিনি খুব সম্মানিত লোক, আমরা এই সরকারকে প্রতিষ্ঠা লগ্নে সমর্থন দিয়েছি, এখনও সমর্থন দিয়ে যাচ্ছি, এবং আমরা চাই না এই সরকার ফেল করুক। কিন্তু এটাও আমরা চাই যে অবিলম্বে বলতে আমাদের দল বলছেন ডিসেম্বরের ভিতরে আমরা ইলেকশন চাই। এবং ডিসেম্বর কম কথা না, গত বছরের আগস্ট মাসে যে সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে আগস্ট টু আগস্ট 12 মাস, তারপরে আরও হইলো মনে করেন সেপ্টেম্বর, আরও 4 মাস, 17 মাস। আমি বুঝি না কেন ওনারা ইলেকশনটা দিচ্ছে না এখনো। সো আমরা চাই যে ইলেকশনের একটা রোড ম্যাপ দেওয়া হোক, এবং সেই ইলেকশনে ডিসেম্বরে ইলেকশনটা হবে। কারণ ডিসেম্বরে ইলেকশন যদি না হয় তাহলে কমপ্লিকেশন কিছু আছে। যেমন ধরেন ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে, তারপরে আমাদের দেশে মার্চ এপ্রিলে হয় নর্মালি ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং মেট্রিক পরীক্ষা, তারপরে আবার আরেকটা ঈদ আসবে, তারপরে হলো গরম বৃষ্টি। যদিও একবার বাংলাদেশের ইতিহাসে আগে জুন মাসে একবার ইলেকশন হয়েছে, কিন্তু সেই ইলেকশনের প্রিপারেশন কিন্তু অনেকদিন থেকে নিছি। তো এখন আমরা চাই একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপ উইল ইনক্লুড ইলেকশন ডেট, এবং সেটা আমরা চাই ডিসেম্বরের ভিতরে যদি হয় তাহলে দেশের জন্য ভালো হবে, দেশের অর্থনীতির জন্য ভালো হবে, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটারই উন্নয়নের জন্য ভালো হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে অল্প সংখ্যক সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন, আর বেশি সংখ্যক সংস্কার চাইলে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন। আবার একই রকমভাবে তিনি নির্বাচন দিচ্ছেন না, যে কথাটি আপনি বলেন এটি কিন্তু না, তিনি নির্বাচন দেওয়ার মানে সব ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন করছে। নির্বাচন কমিশন হয়েছে, ভোটার তালিকা হয়েছে, সমস্ত সরকারের পক্ষ থেকে নির্বাচন না দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা দৃশ্যমান না। আবার তারা বলছেন যে সকল রাজনৈতিক দলগুলো মূলত যদি সিদ্ধান্ত ঐক্যমত হয় যে আগামী ডিসেম্বরে নির্বাচন, জানুয়ারিতে নির্বাচন, তাহলে সে অনুযায়ী তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য এগিয়ে যাবেন। যখন এগুলি বলে তখনই আমাদের ভিতরে একটা সন্দেহের উদ্রেক হয়। উনি কিন্তু একসময় বলছিল ডিসেম্বরের ভিতরে ইলেকশন দেবে, তারপরে ওনার সাথে যারা আশেপাশে আছে কেউ বলছে একটু 2-3 মাস সময় বেশি লাগবে, কেউ বলছে জানুয়ারি টু জুন, এক সময় উনি আবার নিজেও বলছে জানুয়ারি টু জুনের মধ্যে। কিন্তু জানুয়ারির পরে যে সমস্যাটা তো আপনাকে আমি একটু আগে ব্যাখ্যা দিলাম। অতএব যখনই জানুয়ারিতে যাবে তখনই একটা সন্দেহের উদ্রেক হয়, যাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। 2 নম্বর হলো আমরা বলতে চাই ইলেকশন আজকে না দিলে কালকে দিবে, একটা তো হবে, কিন্তু দেশের খাতিরে, দেশের জনগণের খাতিরে, অর্থনীতির খাতিরে যত তাড়াতাড়ি জনপ্রতিনিধিত্বশীল এবং দায়বদ্ধ থাকার সরকার আপনি গঠন করতে পারেন তত দেশের জন্য মঙ্গল। সেই জন্যই আমার দল ইনক্লুডিং আমি চাই না, রিকোয়েস্ট করি ডিসেম্বরের ভিতরে ইলেকশনের ডেটটা দিয়ে দেন। নিশ্চয়ই আপনার এই আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন তারা সেটিকে আমলে নিয়ে আপনার এই কথার জবাব এবং নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত পাওয়া যাবে। দর্শক, ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আমরা আরও একবার বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ বাংলাদেশের চলমান পরিস্থিতি, বাজেট, অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সহ নির্বাচন সামগ্রিক বিষয়ে আলোচনা করতে ৭১-এর স্টুডিওতে উপস্থিত আছেন এফবিসিসির সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম নির্বাচন এবং সংস্কার ইস্যুতে। এবারে আপনার কাছে আলোচনা আসতে চাই, আগামী 2 জুন সোমবার জাতীয় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যদিও এটি অলিখিত একটি রেওয়াজ তৈরি হয়েছিল জুন মাসে
7-8 সালের অর্থ বছরে, সে সময় করেছিলেন আজিজুল ইসলাম, মির্জা আজিজুল ইসলাম, এবং এবার করছেন টেলিভিশনে এটি উপস্থাপন হবে। এই ধরনের, অর্থাৎ এই বিশেষ পরিস্থিতিতে বিশেষ বাজেট উপস্থাপন এবং পেশ, এবং সেই বাজেট কীরকম হয়? যদিও 2006 সালে 7 সালে সেই সময় আপনি জেলে ছিলেন। আমি একটা বলতে, একবার একটা বাজেট টেলিভিশনে দিতে তার মানে এটা রেওয়াজ না। এক, বাজেটের নর্মালি একটা রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, কেননা এটার উৎপত্তি, আপনি যখন একটা নির্বাচন করেন, নির্বাচনে আপনি একটা ম্যানিফেস্টো দেন জনগণের সামনে, প্রত্যেক দল, যে আমি জনগণ যদি আমাদেরকে সমর্থন করে ভোট দেয় তাহলে আমরা এই কাজগুলো করব। তো নর্মালি বাজেটে ওই ম্যানিফেস্টোটার কিছু কিছু পার্ট ওখানে রিফ্লেকশন করে। তো অবভিয়াসলি এই সরকারের তো সেই ম্যানিফেস্টো ছিল না, অতএব ওনাদের দায় দায়িত্ব নাই। আমি একটা কথা বলি, এখানে যেমন আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো শুধু বাংলাদেশে না, আমরা তো সম্মান করি ওনাকে, উনি বিশ্ব একজন খুব সম্মানী ব্যক্তি, কিন্তু ওনার কথা তো আইন হইতে পারে না। এখন যদি আমাদের অর্থ অ্যাডভাইজার যে বাজেট দিবে বললেন যে টেলিভিশনে দিবে, যে টেলিভিশনে দেখ, রাস্তায় বক্তৃতা করি দেখ, এটা করে শোনা, বা এমনি প্রেস সিরিজ করি দেখ, বাট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বাজেটটাকে নাম হচ্ছে অর্থ বিল। অর্থ বিল কিন্তু একটা আইন, কারণ এটা সংসদে আপনাকে পাশ করতে হয়, সংসদে পাশ করলে এটা প্রেসিডেন্টে সাইন করে, তার মানে এটা হলো আইন। তো এখন যদি আপনি টেলিভিশনে গিয়ে আইন করে দিতে পারেন তাহলে তো আর জনগণের দরকার নাই। অতএব আমরা তো ওনাদেরকে সম্মান দেখাই, আমরা সাপোর্টও করি, সেই জন্য তো বারবার বলতেছি যে একটা বাজেটে ওনারা যাই বলুক, এই আমার আয়, বাজেট মানে কি, একটা আয় ব্যয়ের হিসাব 1 নম্বর। আর বাজেটে কতগুলো জিনিস থাকবে, যেমন বিদেশি বিনিয়োগ যেন আসতে পারে, তারপর দেশের রপ্তানির জন্য বাড়ে, দেশের লোকজনের জীবনমান যেন উন্নয়ন হয়, অনেক জিনিস এখানে রিফ্লেকশন করে। এখন ওনাদের যখন কোনো ম্যানিফেস্টো আমরা দেখি না, আমরা তো জানি না ওনারা কি এখানে রিফ্লেকশন করাবেন। তবে আমি এখনও এটা বলতে চাই যে মানুষের জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটা ওনারা কোন লাইনে চিন্তা করতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তা আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা একদম অত্যন্ত গুণী, জ্ঞানী এবং সম্মানী ব্যক্তি, আমরা ওনাকে সাপোর্ট করি। আমার মনে উনিও বুঝেন যে এই কাজগুলো জনগণের যদি ব্যাকআপ না থাকে, জনগণের সাপোর্ট না থাকে, বা জনগণ সাপোর্ট বলতে কি আপনি মুখে বললে তো হবে না যে আমাকে সবাই সাপোর্ট করে, বা 2-1 রাস্তায় দেখলাম উনি কাতার গেছে, একজনে বলছে ভাই 5 বছর ছাড়বেন না, হ্যাঁ উনি কাতার থাকে, তো ওনাতে কোনো চিন্তা নাই যদি বলে যে আপনি 20 বছর থাকি দেন। তো সেজন্য আমরা চাই, আমরা একটা নির্বাচন চাই। এখন আমাদেরকে অনেকে বলে যে আমরা নির্বাচন চাই মানে আমরা ক্ষমতা যাওয়ার জন্য। আরে ভাই, ক্ষমতাতেও পাশাপাশি জনগণ, জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে, তারাই জনগণের প্রতিনিধিত্ব করবে। অতএব আমরা যেটা চাই সেটা হলো, এখন বাজেট তো একটা দিতেই হবে আপনাকে, এটা আমাদের কনস্টিটিউশনে আছে যে আপনাকে বছরে একবার বাজেট দিতে হবে, নাহলে আপনি যে আয় করবেন সেটা ব্যয় কি হিসাবে করবেন, সেজন্য আপনাকে কোন খাতে কত ব্যয় করে দিতেই হবে। কিন্তু বাজেটে কিন্তু এটা ছাড়াও যেটা আপনাকে বলে চারিত্রিক একটা বৈশিষ্ট্য থাকে, সেটা তো আর রিফ্লেকশন হবে না। অতএব ওনারা কোন খাতকে বেশি প্রাধান্য দিবে, কি স্বাস্থ্য খাতকে দিবে নাকি শিক্ষা খাতকে দিবে, শিক্ষার অবস্থা তো আপনারা বোঝেন, এখন তো আর লেখাপড়া লাগে না, এখন ইউনিভার্সিটি শেষ করার আগে আপনি মন্ত্রী যেতে পারেন, তো এখন তো আর মোটামুটি দেশ ভালো হয়ে আছে। তো সেজন্য বলতেছি যে দেখেন, আমরা চাই যে এমন একটা বাজেট, যে বাজেট না, কিন্তু এই বাজেটেও তো আমরা যেমন মাসব্যাপী জুন মাসের 1 জুন এটি উপস্থাপন করা হয় সংসদে মতামতের জন্য, এবং 30 জুন মতামতগুলো সংসদীয় কমিটির মাধ্যমে উপস্থাপন হওয়ার পরে, সংশোধিত হওয়ার পরে বাজেট পাশ করা হয়। এবারের বাজেট যেভাবেই দেওয়া হোক না কেন, এখানে মতামত দেওয়ার ক্ষেত্রে স্টেক হোল্ডার, আপনারা ফেডারেশন অর্থাৎ বিজনেসের কমিউনিটির আপনাদের একটা মতামত থাকে,
একই রকমভাবে বিভিন্ন সেক্টরের মানুষের মতামত থাকে, রাজনৈতিক দলগুলোরও মতামত থাকে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই মতামতগুলো কিন্তু গ্রহণ করা হবে বলে আমরা এরই মধ্যে জেনেছি, কিন্তু সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? শুনেন, মতামত আমি দিলাম, মতামত দেওয়ার পরে তো আরেকটা স্টেজ থাকে। মতামত দেওয়ার মানে এই মতামতগুলা সংসদে অনেক আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, আলাপ আলোচনা হয়, আলোচনা সমালোচনা হয়, তারপরে যায় বাজেটটা পাস হয়। যদিও আমাদের দেশের লোক এটার সাথে খুব একটা বেশি প্রকৃতি অবস্থা থেকে একটু দূরে, এই জন্য যে গত 15-20 বছরে এরকম আলোচনার সমালোচনা তো হয় নাই, আলোচনাও তেমন হয় নাই। এটা একদম এক ব্যক্তি শাসক ছিল, এটা কোনোভাবে তো গণতান্ত্রিক বলা যাবে না। তো সেটা আমরা মেনে গেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এগুলি কার্যকর করার জন্য কিন্তু আন্দোলন সংগ্রামও করছি। তো এখন আমার কথা হলো যে আমরা নির্বাচন চাই, যদি আপনি বলেন যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য, আমি মনে করি না। আমি মনে করি আমরা নির্বাচন চাই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকারগুলোকে জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য, নট বিএনপি ক্ষমতা দেওয়ার জন্য। বিএনপি অনলি ক্ষমতা যেতে পারবে যদি জনগণ তাদেরকে ভোট দেয়। এখন আপনি দেখেন বিএনপি থেকেও বেশি কথা বলে কিছু কিছু রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না, এমনভাবে বলে মনে যে ওনারা বাংলাদেশ শাসন করেছে বহুত দিন। তো এখন আমরা যেই সংগ্রাম শুরু করছি 2010, সেই সংগ্রামে বিএনপি এখনও আছে। আমি মনে করি যতদিন না মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, মানুষের ন্যায্য অধিকার বঞ্চিত থেকে তারা পুনরুদ্ধার না করতে পারে, ততদিন এই সংগ্রাম বিএনপিকে করতে হবে। বিএনপি করবে কিনা আমি জানি না। আমি একজন সাধারণ লোক হিসাবে, বিএনপি বাদ দেন, এখন আমি একজন সাধারণ মানুষ হিসাবে এদেশে আমি বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা না হয়, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপি এই আন্দোলন সংগ্রাম চালানো উচিত এবং দিন দিনে এটা বাড়ানো উচিত। বাংলাদেশের নির্বাচন, সংস্কার, অর্থ ব্যবস্থা, অবস্থা সবই আপনার আরেকটা যে আমি বলি নাই, আপনার নির্বাচন, আপনি একটা সংস্কারের কথা বলছেন। আবার আমার কথা হলো, দেখুন আমার একটা গ্রুপ বলতেছে এখন যে সব বিচার শাসনে নির্বাচন, আর এক গ্রুপ বলতেছে সংস্কার করলে শেষ করে নির্বাচন। আমার করতে হলো ভাই, নির্বাচন তো একটা চলমান প্রক্রিয়া। দেশের বা পৃথিবীর প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি বুদ্ধিমান, বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং বেশি প্রযুক্তি নির্ভর। আপনার যে প্রযুক্তিগুলি এখন আমরা ব্যবহার করি, আমি যখন ছোট ছিলাম সেগুলি ছিল। তো এই যে প্রযুক্তি নির্ভর সমাজের সাথে যদি আমাকে তাল মিলিয়ে চলতে হয়, আধুনিক সমাজের পরিণত করতে হয়, তাহলে প্রতি বছরই আপনার কিছু না কিছু সংস্কার লাগবে। কিন্তু কেউ যদি ওই সংস্কারকে বা সবার বিচার করতে, বিচার তো আমরা চাইতেছি, আমি চাইতে যে এই দেশে যারা গত 15 বছর শাসন করছে তারা এবং যারাই অন্যায় অবিচার করছে, নির্যাতন করছে, আইনভঙ্গ করছে, দুর্নীতি করছে, সম্পদ লুণ্ঠন করছে, সবারই বিচার হওয়া উচিত। এবং বিচারই যে মাস্ট, বিচারের কোনো বিকল্প আমাদের কাছে নাই। অতএব বিচারও করতে হবে, সংস্কারও করতে হবে। কিন্তু সন্দেহ উদ্রেক হয় তখন যখন আপনি সংস্কার এবং বিচারকে নির্বাচনের মধ্যখানে নিয়ে দাঁড়া করান। একটার সাথে একটা সম্পর্ক তো নাই। সংস্কার চলমান প্রক্রিয়া চলতে থাকবে, বিচার আইনভঙ্গ করছেন, বিচার হইতেই হবে। কিন্তু এটা শেষ হলো এটা, এটা শেষ হলো এটা, এগুলিতে সন্দেহ লাগে। সেজন্য আমি মনে করি যে আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, আমি আশা করি আমার দল সেটাই করবে এবং বিএনপি সেভাবেই সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে। এবার আমরা ভিন্ন একটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে আপনি পত্রপত্রিকায় দেখেছেন যে কাশ্মীরের পায়েলগ্রাম পর্যটক হত্যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। কিছু কিছু রাজনৈতিক গণমাধ্যম, ভারতের গণমাধ্যম বা পাকিস্তানের গণমাধ্যম, যুদ্ধ একটা অবস্থা তৈরি হতে পারে।
তো দুই দেশের মধ্যে পার্শ্ববর্তী দুই দেশ যদি যুদ্ধ তৈরি হয় আপনাদের অবস্থান কি হবে, বিএনপির অবস্থান কি হবে? বিএনপি তো এখানে কোনো পক্ষ নেওয়া কোনো প্রশ্ন ওঠে না, আমরা তো নিউট্রাল থাকতে হবে আমাদের। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি একটা জিনিস দেখবেন, যে কোনো অঞ্চলের বা দেশের উন্নয়ন করতে গেলে, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হইলে আঞ্চলিক রিজিওনাল পিস, মানে আঞ্চলিক স্থিতিশীলতা আর শান্তি অত্যন্ত জরুরি। এখন যদি আমাদের এই অঞ্চলে যদি আমাদের সাথে নাও অন্য কোনো দুই দেশ যদি খুব বিরূপ অবস্থান নেয়, যুদ্ধ অবস্থান নেয়, তাহলে কিন্তু সব দেশে কোনো না কোনোভাবে ব্যবসা বাণিজ্য বলেন বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কাজ হলো একদম নিউট্রালিটি বজায় রেখে আমরা আমাদের নিরাপত্তাকে সামনে রেখে আমরা এটাতে কোনো রকমের কোনো সাইড নেওয়া বা উস্কানি দেওয়া এগুলো থেকে বিরত থাকা এক নাম্বার। দুই নম্বর হলো, যদি আমাদের কোনো ক্যাপাসিটি থাকে এই অবস্থা থেকে নিরসন করার জন্য, আপনি জানেন এর আগে যখন ইরাক যুদ্ধ হয়েছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু সেখানে গেছে একটা সমঝোতা করানোর জন্য। যদি আমাদের কোনো রকমের সেরকম ক্যাপাসিটি থাকে, সেরকম সম্পর্ক থাকে, তাহলে সেটা ব্যবহার করে এটাকে নিরসন করা আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য সম্মানজনক হবে, আমাদের দেশের জন্য মানে আমাদের অঞ্চলের জন্য এটা সহায়ক হবে। এক। এখন দুই নম্বর হলো, যেমন এখানে আবার কতগুলো আছে, যেমন মনে করেন আমাদের প্রতিবেশীদের ভারত বা পাকিস্তান দুজনেই কিন্তু কিছু কিছু অ্যাকশান নিছে, একজনের বিরুদ্ধে বলবো না, যে ভবিষ্যতের ব্যাপারে, যে পাকিস্তান বলছে আমি সিমলা চুক্তি আর মানবো না বা এটা বাদ দিলাম। এখন ভারত বলছে যে এটা বন্ধ করে দিতে হবে, ভিসা বন্ধ করে দিতে হবে, এগুলি বলছে। পাকিস্তানও তাই বলছে, সমান সমান। তাদের ডিপ্লোম্যাটিক যেই আছে সেখানে 50-60 থেকে কমিয়ে এখন 30-এ নিয়ে আসছে। তো আমি মনে করি অঞ্চলের জন্য এটা খুব ভালো না। তবে একটা জিনিস শুনেন, যেমন ওই পানি নিয়ে একটা কথা হয়েছে, যে ভারত বলছে যে ওনারা পানি চুক্তি আর সিন্ধু নদীর পানি, সিন্ধু নদী, কিন্তু শুনেন ওখানে তো চেনাব এবং জিলাম রিভার এই দুটা নিয়ে কোনো চুক্তি নেই, বলছে যে এটা ফ্রি পাকিস্তানের। আর সিন্ধ রিভার যেটা, এটা নিয়ে একটা চুক্তি আছে এবং এটা গ্যারান্টার হলো ওয়ার্ল্ড ব্যাংক। তো এখন আমাদের প্রতিবেশীদের বলছে যে এরা ওনারা আর চুক্তি মানবে না। এখন কীভাবে মানবে না, যেখানে গ্যারান্টার ওয়ার্ল্ড ব্যাংক, এটা আরও সময় লাগবে আমাদের বুঝতে। কিন্তু বুঝতে হবে আপনাকে, এই সবগুলা রিভার, ইন্দাস রিভার বলেন, সাতলেজ রিভার বলেন, আপনার যে এই রিভারগুলা কিন্তু উৎপত্তি কিন্তু চায়নাতে। আচ্ছা। চেনাব রিভার এগুলো সবগুলো মাউন্ট কৈলাসের আশেপাশ থেকে উৎপত্তি। এগুলি প্রথমে নামে চায়না থেকে আসে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান। এখন এই যদি পানি বন্ধ করতে যায়, আবার মনে হয় যে আবার আরও বৃহৎ দেশ ইনভলভ হয়ে যেতে পারে। তো আমরা ওই অশান্তি চাই না, আমরা শান্তি চাই। চুক্তি আছে, ওনারা বুঝবে এটা আমাদের ইস্যু না। কারণ এখানে তো পানি নিয়ে তো আমাদের সাথে সমস্যা আছে নেইবারের সাথে, আমরা সমাধান চাই। তো সেজন্য আমি মনে করি যে চুক্তি থাকলে, যেমন ট্রাম্প সাহেব সব উলট পালট করে বেড়াইতেছে, কথা বুঝতে পারবেন, এটা আমরা চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই নট অনলি দুই দেশ, বাট আমাদের এই অঞ্চলে আমরা একটা শান্তি চাই, যাতে করে আমরা ব্যবসা বাণিজ্য করে সব দেশের মানুষের জীবন মান উন্নয়ন করতে পারেন। নিশ্চয়ই আমাদের এই আলোচনায় যতগুলো বিষয় এসেছে এবং আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি একাত্তর টেলিভিশন স্টুডিওতে এসে সময় দিয়েছেন। দর্শকরা আপনার কথা থেকে অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে যেসব দাবি আপনি তুলেছেন বা আহ্বান জানিয়েছেন, সেসব তারা নিশ্চয়ই বিবেচনায় নেবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দর্শক, একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।